স্বাগতম সবাইকে বিদ্যাপীঠে। তো আমরা এই ক্লাসে পরিসংখ্যানের সকল ক টাইপের প্রশ্নের উত্তরগুলো করব। তো এই একটি ক্লাসে তুমি পরিসংখ্যানের সকল ক টাইপ কমপ্লিট করে ফেলতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি মধ্যক রিলেটেড। তো আমি প্রথমে মধ্যক রিলেটেড করব, যে মধ্যক রিলেটেড যে সকল অঙ্ক কয় আসতে পারে। তো দেখতে পাচ্ছ বোর্ডে একটি অঙ্ক আছে। তো এরকম সংখ্যা দিয়ে বলবে মধ্যক নির্ণয় করতে। তো আমাদের প্রথমে কি করতে হবে, সেই সংখ্যাগুলোকে আমাদের ঊর্ধ্বক্রমে মানে সাজাতে হবে। তো সমাধান করবা, সমাধান লিখবা যে সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাবে, ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমানুসারে মানে কি, ছোট থেকে বড় আকারে আমাদের সাজাতে হবে ফার্স্ট। তো আমাদের প্রথমে এখন দেখতে লাগবে এখানে ছোট সংখ্যা কত। এখানে সবচেয়ে ছোট আছে 14, তারপর 15, তারপর 16। তো 14, 15, 16, দেন তারপরে 17, তারপরে 18, তারপরে 19, সরি ভুল করেছি, এখানে 14 আছে, 13 আছে প্রথমে। তো 13 লিখবা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। হ্যাঁ, তো আমাদের এই হলো ঊর্ধ্বক্রমে সাজানো, ছোট থেকে বড়। তো তারপরে কি করতে হবে, এখন আমাদের দেখতে লাগবে এখানে কয়টা সংখ্যা আছে। তো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা। তো আমাদের এখানে জোড় সংখ্যা আছে। তো এখানে n = 8, যা জোড় সংখ্যা। তো আমাদের সংখ্যাগুলো ম্যাক্সিমাম টাইমে আমাদের জোড় সংখ্যা দিয়ে দেয় এবং তার মধ্যক নির্ণয় করতে বলে, বেজোড় সংখ্যা দেয় না। তো জোড় সংখ্যা দেওয়া থাকলে আমরা এই নিয়ম করবো, বেজোড়েরটা আলাদা। তো আমাদের এখন n = কত আসলো, 8। তো এখন লিখবো যে সুতরাং এখন জোড় সংখ্যা হলে মধ্যকের সূত্র হলো, সুতরাং মধ্যক = n/2 তম যোগ n/2 যোগ 1তম পদ ভাগ হলো 2। তো যদি আমাদের জোড় হয় তাহলে মধ্যকের সূত্র হবে এটা, বেজোড় হলে অন্যটা। অবশ্যই খেয়াল রাখবে যে এটা জোড় না বেজোড়। অনেকে বেজোড় হলে এই সূত্র বসে, কিন্তু এই সূত্র বসানো যাবে না, বেজোড় হলে। জোড় হলে এই সূত্র বসানো যাবে। তো এখন আমরা n এর জায়গায় 8 বসাবো। তো 8 কে 8 ভাগ 2 তম যোগ 8 ভাগ 2 যোগ 1। এখানে যেহেতু এগুলা ইংরেজিতে দেওয়া আছে, তো আমরা 1 না লিখে 1 লিখবো। হ্যাঁ, এততম পদ ডিভাইডেড বাই 2। এখন এখানে বলো, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, 4তম পদ যোগ 4 আর 1 যোগ করলে হবে 5, তো 5তম পদ ভাগ হলো 2। তো 4তম এবং 5তম পদ আমাদের কত, আমাদের 4তম এবং 5তম। তো আমাদের 4তম পদ কত, 1, 2, 3, 4। 4তম পদ হলো 16 এবং 5তম পদ হলো আমাদের কত, 17। তো 16 আর 17 যোগ করলে এবং সেটাকে যদি ভাগ করলে হবে। তো 16 যোগ 17 ডিভাইডেড বাই 2। আমাদের রেজাল্ট আসলে কত দেখো, 16 আর 17 যোগ করলে ক্যালকুলেশন করুন, 16 যোগ 17 আমাদের রেজাল্ট আছে 16.5। এটা হলো 33 ভাগ 2, রেজাল্ট আছে 16.5। এটি হলো আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই খেয়াল রাখবে যে আমাদের জোড় হলে এই সূত্র বসাবে, জোড় যদি জোড় হয় তাহলে মধ্যকের সূত্র হবে এইটা, বেজোড় হলে অন্য সূত্র। বেজোড়ের সূত্রটা লিখে রাখতে পারো, বেজোড় হলে তখন খুবই শর্ট। বিজোড় হলে সূত্র হলো মধ্যকের n যোগ 1 ডিভাইডেড বাই 2 এততম পদ, এততম পদের মান। বিজোড়ের সূত্র হলো
n যোগ 1/2তম পদের মান, এটা হলো বিজোড় সূত্র। তখন n এর জায়গায় আমাদের যে বিজোড় মানটা আসবে, মানে এখানে যদি 7 হয় তাহলে 7 বসাবে, তারপর যোগ করবে 1 এর সাথে, তারপর এটা দ্বিধা ভাগ করলে যে রেজাল্ট আসবে ওই তম পদের মানই হবে আমাদের মধ্যক। তো আশা করি বুঝতে পেরেছো। তো দেখো আমি বোর্ডে একটি প্রশ্ন লিখে রেখেছি। তো এরকম একটা ছক দিয়ে আমি অনেকগুলো প্রশ্ন লিখি, এরকম একটা ছক দিয়ে আমাদের বলবে যে মধ্যক শ্রেণীর মধ্যমান বের করো, বা উচ্চ সীমা বের করো, বা নিম্ন সীমা বের করো, যে কোনো একটা বলতে পারে। আমি একটা দিয়েই সবগুলো বুঝিয়ে দিব। আবার বলতে পারে যে ক্রমযুক্ত গণসংখ্যা বের করো, এটা মধ্যক না, শুধু ক্রমযুক্ত গণসংখ্যা বের করো। তো মধ্যকে এই সারণী থেকে ক্রমযুক্ত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর মধ্যমান, উচ্চ সীমা, নিম্ন সীমা সকল কিছুই আমি দেখিয়ে দিব। তো মধ্যক শ্রেণীর মধ্যমান বের করতে আমাদের ফার্স্ট কি লাগবে, মধ্যক শ্রেণীটা জানতে লাগবে। আর মধ্যক শ্রেণী কিভাবে বের করতে হয়, মধ্যক শ্রেণী বের করতে হলে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা লাগবে। তো পরীক্ষা আমাদের শ্রেণীভিত্তিক এবং গণসংখ্যা দিয়ে দিবে, আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে লাগবে। তো এখন আমরা ক্রমযুক্ত গণসংখ্যা বের করব। তো সমাধান, এখানে কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, এই টোটাল 6টা দেওয়া আছে, 7টা, কারণ একটা আমাদের টোটাল মোট অ্যামাউন্টটা বের করার জন্য একটা ছক লাগবে, মোট সংখ্যা। তো এখন আমাদের শ্রেণীভিত্তিক গণসংখ্যা আর এটা কি লাগবে, ক্রমযুক্ত গণসংখ্যা। তো আমাদের শ্রেণীভিত্তিক কত, 50 থেকে 54, তারপরটা 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। গণসংখ্যা আমাদের কত, 7 12 18 24, এটা কত, 9। আর এখন ক্রমযুক্ত গণসংখ্যা বের করবো। তো ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে আমাদের কি করতে লাগে, ফার্স্টেরটা ঠিক রাখতে লাগে গণসংখ্যা, তারপরেরটার সাথে প্রথমটা যোগ করলে আমাদের পরেরটা পাবো। তো 7 আর 12 কত, 19, এটার সাথে এটা যোগ করো, কত আসে, 19 যোগ 18 কত আসে, 37। তারপর 37 এর সাথে 24 যোগ করো, 61, আর 61 এর সাথে এটা যোগ করলে 70। আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা পেলাম কত, 70। এই টোটাল সবগুলো পেয়েছি। এখন আমাদের গণসংখ্যা সব টোটাল যোগ করলে কত আসবে, 70। তখন আমরা মধ্যক বের করার জন্য আমরা আমাদের মধ্যকের সারণী তৈরি করে ফেলেছি। এখন আমরা হলো মধ্যক শ্রেণী বের করব। তো এখন আমরা মধ্যক শ্রেণী বের করব। তো মধ্যক শ্রেণী বের করার জন্য আমাদের কি করতে লাগবে, তো এখানে n = 70, সুতরাং n/2 তম পদের মানই হবে আমাদের মধ্যক। n/2 তম পদের মান কত, 70 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 35। তো 35 তম পদের মান হলো মধ্যক। তো 35 তম পদের মান হলো মধ্যক। তো 35 তম পদের মান আমাদের কোথায় অবস্থিত, এই যে এখানে। এটা কোন শ্রেণীতে অবস্থিত, 35 তম পদের মান 60 থেকে 64 তম শ্রেণীতে। তো 35 তম পদের অবস্থান 60 থেকে 64 শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণী 60 থেকে 64। তো আমাদের যদি পরীক্ষা বলে মধ্যক শ্রেণী বের করো এরকম ছক দিয়ে, তখন মধ্যক শ্রেণী বের করতে বলে আমাদের এতটুকু করলেই আমাদের আনসার হয়ে যাবে। এখন আমাদের বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান। তো মধ্যক শ্রেণী পেয়েছি, মধ্যমান কিভাবে বের করে, এই উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে দিতে হয়। তো এখন লিখবো, সুতরাং মধ্যক শ্রেণীর মধ্যমান, মধ্যক শ্রেণীর মধ্যমান কিভাবে করে, এই দুটো যোগ কত, 60 আর হলো 64,
যোগ করে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 124কে 2 দিয়ে ভাগ দাও, দেখি ভাগ করে কত আসে। রেজাল্ট আছে 62। তো আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান কত? 62। তো এটা হলো আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান। তো যদি মধ্যক শ্রেণী বলে এতটুক, মধ্যমান বললে অতটুক। এখন যদি আমাদের বলে উচ্চ সীমা বের করো, নিম্ন সীমা বের করো, তখন লিখবা যে মধ্যক শ্রেণীর উচ্চ সীমা মধ্যক শ্রেণীর উচ্চ সীমা। উচ্চ সীমা বলতে কি বোঝাচ্ছে? আমাদের মধ্যক শ্রেণী যেটা আছে সেটার বড় সংখ্যা কত? 64। এটাই হলো উচ্চ সীমা। যদি নিম্ন সীমা বলি তখন আসবে 60। তো মধ্যক শ্রেণীর উচ্চ সীমা হলো 64 আর নিম্ন সীমা হলো 60। তো শেষ। এখন ক্রমযুক্ত গণনা। যদি ক্রমযুক্ত গণনার সংখ্যা বলে খুব সহজ। এই যে আমরা প্রথমে যে সারণীটা করেছি এতটুকু করলে এনাফ, লেখা লাগবে না, এই লেখা লাগবে না। এই বক্সটা করলে আমাদের ক্রমযুক্ত গণনার সংখ্যা বের হয়ে যাবে। তো একটা মধ্যকের একটা অঙ্ক দিয়ে অনেক টপিক শেখানো হয়েছে, তো আশা করি বুঝতে পেরেছো। দেখো আবার একটু সামারাইজ করি। যদি আমাদের বলে ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে, তখন আমরা এই সবটা করলেই হয়ে যাবে। দেন আমাদের যদি বলে মধ্যক শ্রেণীর মধ্যমান বের করতে, তাহলে আমাদের মধ্যক শ্রেণীটা বের করব। মধ্যক শ্রেণী থেকে দুইটা মধ্যক শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমাদের শ্রেণীর মধ্যমান পেয়ে যাবে। তারপর যদি আমাদের প্রশ্ন বলে উচ্চ সীমা বের করে নিম্ন সীমা, তখন মধ্যক শ্রেণী যেটা ছিল তার উচ্চ সীমা হলো সবচেয়ে বড় সংখ্যাটা, নিম্ন সীমা হলো ছোট সংখ্যাটা। এই যে উচ্চ সীমা 64, নিম্ন সীমা 60। তো এই করলেই এনাফ। দেখো আমি আরেকটা টপিক লিখেছি। অনেক সময় বলবে মধ্যকের সূত্রকে লেখো এবং মধ্যক সূত্রটি বিশ্লেষণ করো। তো তোমরা মধ্যক সূত্রটা লিখবে এবং মধ্যক সূত্র বিশ্লেষণ মানে কি? প্রত্যেকটা প্রতীক দ্বারা কি বুঝাইতেছে, এল দ্বারা কি বুঝাইতেছে, এফ সি দ্বারা কি বুঝাইতেছে, এন দ্বারা কি বুঝাইতেছে, এইচ এফ এম দ্বারা কি বুঝাইতেছে। তো সেগুলোকে তুমি বিবরণ সহকারে লিখবে, যে এল সমান সমান যা আছে, এফ সি দ্বারা কি বুঝায়। তো এখন আমরা এতক্ষণ মধ্যক রিলেটেড প্রশ্ন দেখেছি, এখন আমরা প্রচুরক রিলেটেড প্রশ্ন দেখব। তো পরীক্ষা এরকম করে ছক দিয়ে বলতে পারে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করো, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা বের করো, বা প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো আমাদের প্রচুরক শ্রেণী কিভাবে বের করব? যার গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই হলো, সেই শ্রেণীটাই হলো প্রচুরক শ্রেণী। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে গণসংখ্যা সবচেয়ে আছে কত বেশি? 20 আছে কোন শ্রেণীতে? এই শ্রেণীতে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের প্রচুরক শ্রেণী হলো এটা। এখানে লিখবা যে এখানে গণসংখ্যা, এখানে গণসংখ্যা 20, সর্বাধিক বার আছে কোন শ্রেণীতে? 60 থেকে 64 শ্রেণীতে, এই শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী কত আমাদের? 60 থেকে 64। তো এখন প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? সুতরাং মধ্যমান কিভাবে বের করে? একইভাবে উচ্চ সীমা নিম্ন সীমা যোগ ভাগ দিয়ে 60 আর 64 যোগ করব, এটাকে ভাগ দিয়ে দিলে आंसर আসবে কত? 62। তো আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যমান কত আসলো? 62। এখন যদি আমাদের বলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তো আমরা তখনই বুঝি। সুতরাং প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? আমাদের প্রচুরক শ্রেণী কোনটা? এটা নিম্ন সীমা মানে ছোট মানটা কত? 60। এখন যদি বলে আমাদের প্রচুরক শ্রেণীর পূর্ব শ্রেণীর মধ্যমান, তো আমাদের প্রচুরক শ্রেণী কোনটা? এইটা। প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী কোনটা? এইটা। তো এখন প্রচুরক শ্রেণীর পূর্ব শ্রেণীর মধ্যমান যদি বলে, তখন আমরা লিখবো যে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী, প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী আমাদের কত? 55 থেকে 59। 55 থেকে 59। যদি এর মধ্যমান বের করতে বলে, তো আমরা লিখব যে সুতরাং মধ্যমান
এবং 2 দিয়ে ভাগ দাও। রেজাল্ট কত আসে দেখো, রেজাল্ট আসে 57। আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যদি বলে প্রচুরক শ্রেণী, যদি বলে প্রচুরকের সূত্রটি লেখো এবং তা বিশ্লেষণ করো। তো তোমরা প্রচুরকের সূত্রটা লিখবে। তো প্রচুরকের সূত্র তো সবাই পারো অবশ্য। তো প্রচুরক সূত্র হলো L প্লাস F1 ভাগ হলো F1 প্লাস F2 ইন্টু H। এখন এই প্রতীকগুলো দ্বারা কি বুঝাইতেছে, সবগুলোর বিশ্লেষণ দিবা। যেমন L ধারা প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা সেটা লিখবা, এবং F1 ধারা প্রচুরক শ্রেণীর কি বুঝাইতেছে সেটা লিখবা। এভাবে প্রত্যেকটা ডিটেইলস দিবা, তাহলে তোমাদের সূত্র শেষ। প্রচুরক শ্রেণীর সূত্র এবং তার বিশ্লেষণ এইটুকু লিখলে প্রচুরক শ্রেণীর মানে প্রচুরকের সূত্র কমপ্লিট। তো প্রচুরক রিলেটেড এই সকল প্রশ্ন আসে, এর বাইরে আর কিছু আসে না। তো অনেক সময় আমাদের পরীক্ষা মধ্যক শ্রেণীও বলতে পারে, প্রচুরক শ্রেণীও বলতে পারে। যে কোনো একটা শ্রেণীর উচ্চ সীমা দিয়ে দিতে পারে এবং মধ্যমান দিয়ে দিতে পারে, এবং বলবে আমাদের নিম্ন সীমা বের করতে, বা আমাদের নিম্ন সীমা দিয়ে দিয়েছে, মধ্যমান দিয়ে দিয়েছে, বলবে উচ্চ সীমা বের করতে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করবো, যে তাহলে তখন আমরা করব যে লিখবো, আমরা জানি মধ্যমান সমান সমান কি, উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। তো আমাদের মধ্যমান কত দেওয়া আছে, 65। 65 সমান সমান উচ্চ সীমা আমাদের কত দেওয়া আছে, সরি মধ্যমান ভুল লিখছি, মধ্যমান আমাদের দেওয়া আছে 62.5। মধ্যমান হলো আমাদের 62.5, আর উচ্চ সীমা কত দেওয়া আছে, 65। 65 যোগ নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। এখন আমরা এটাকে ডাইরেক্ট করে ফেলি। 62.5 এর সাথে 2 গুণ দিলে কত হয়, রেজাল্ট আসে আমাদের 125 সমান সমান 65 যোগ নিম্ন সীমা। এখন আমরা সাইড চেঞ্জ করতে পারি। তো আমাদের 65 আছে জোর, এই সাইডে আসলে বাইরে তোমরা একটু ঘুরিয়ে নিতে পারো, নিতে না অবস্থায় আছে, আমি ঘুরিয়ে করি। 65 প্লাস নিম্ন সীমা ইজ ইকুয়াল টু 125। এখন আমরা কি করব, 65 প্লাস আছে এই সাইডে নিয়ে যাবো, তো প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তো আমরা নিম্ন সীমার মান পেয়ে যাবো। তো নিম্ন সীমা সমান সমান 125 বিয়োগ 65 সমান সমান কত আসে, 60। তো আমাদের নিম্ন সীমা কত আসছে, 60। এটা হলো আমাদের রেজাল্ট। তো এভাবে বের করতে পারি আমরা। এরকম টাইপের ম্যাথ আসছে বিগত বছরে, তো সেখান থেকে এই এক ধরনের টপিক মানে টাইপ শিখলেই হয়ে যাবে। তো আমাদের বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন থেকে প্রশ্ন আসে। তো আমাদের বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক থেকে প্রশ্ন আসে। যেমন আমাদের বলে দিতে পারে যে কোনো একটা সংখ্যা, যেমন একটা প্রশ্নে আসছে যে হাতি কি চলক। হাতি কি চলক, হাতি হলো বিচ্ছিন্ন চলক। তো এটা হলো কি, বিচ্ছিন্ন চলক। কারণ কি, বিচ্ছিন্ন চলক পূর্ণ সংখ্যা হয়। কারণ কি, বিচ্ছিন্ন চলক কি হয়। তো আমাদের এখানে একটু সামারাইজ করি যে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন কিভাবে সহজেই করতে পারি। বিচ্ছিন্ন চলক এটাতে হলো অবিচ্ছিন্ন চলক। তো বিচ্ছিন্ন চলকগুলো হয় আমাদের ম্যাক্সিমাম টাইম পূর্ণ সংখ্যা, শুধুমাত্র পূর্ণ সংখ্যা, শুধু পূর্ণ সংখ্যা এখানে লিখে দিতে পারি, শুধু পূর্ণ সংখ্যা, অন্য কিছু হবে না। আর অবিচ্ছিন্ন চলক কি হয়, আমাদের বাস্তব সংখ্যা হয়, এগুলো পূর্ণ সংখ্যা ও দশমিক বা ভগ্নাংশ হতে পারে। তো
অবিচ্ছিন্ন চলক হলো যে সকল চলকের মান আমাদের বাস্তব সংখ্যা হতে পারে, মানে পূর্ণ সংখ্যা ও দশমিক বা ভগ্নাংশ হতে পারে, সেই সকল সংখ্যাই হলো আমাদের অবিচ্ছিন্ন চলক। আর বিচ্ছিন্ন চলক শুধুমাত্র আমাদের পূর্ণ সংখ্যাই হবে, মানে অ্যাকুরেট। আবার এটার আরো কয়েকটি আছে, যেমন হলো গণনা করা যায়, হাতে লেখা খারাপ কিছু মনে করো না, এটা হলো পরিমাপ করা যায়। এটা কি পরিমাপ করা যায়। তারপরে বিচ্ছিন্ন চলক হলো গণনা করা যায়, অবিচ্ছিন্ন চলক পরিমাপ করা যায়। বিচ্ছিন্ন চলকের কয়েকটা বৈশিষ্ট্য হলো, যেমন বিচ্ছিন্ন চলকের কয়েকটা উদাহরণ হলো, বিচ্ছিন্ন চলকের উদাহরণ হলো যেমন মানুষের সংখ্যা, আর বইয়ের পৃষ্ঠার সংখ্যা, বিভিন্ন, মানে যে কোনো সংখ্যা আমরা গণনা করতে পারি। যেমন জীবজন্তুর সংখ্যা আমরা গণনা করতে পারি, এটাও লিখতে পারো, জীবজন্তুর সংখ্যা আমরা গণনা করতে পারি না। তারপর যেমন আছে ছাত্রের সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা। তারপরে অবিচ্ছিন্ন চলকের উদাহরণ, মানে যেগুলো আমরা গণনা করতে পারি টোটালি। আর অবিচ্ছিন্ন চলক হলো যেগুলাতে আমাদের দশমিক আসতে পারে, মানে তোমরা মনে রাখবে অবশ্যই দশমিক ও ভগ্নাংশ হতে পারে যেই সকল সংখ্যাগুলো, ওগুলো অবিচ্ছিন্ন চলক। যেমন আমরা ওজন, উচ্চতা, তারপরে কি আছে, ওজন, উচ্চতা, তাপমাত্রা, তারপরে ফলাফল, রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট, তারপর তো ওজন হতে পারে আমাদের অনেকের 70.8 গ্রাম। তারপরে উচ্চতা হতে পারে না আমাদের অনেকের, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। তারপরে আমাদের তাপমাত্রা হতে পারে, তাপমাত্রা মনে করো 39.7 এত ডিগ্রি সেলসিয়াস। মানে দশমিক থাকলে এটা অবিচ্ছিন্ন চলক হবে, মানে ওইগুলো যেগুলো হতে পারে। এই ছিল টোটাল কয়ের। তো এই ছিল টোটাল কয়ের সবগুলো প্রশ্নের সমাধান করার চেষ্টা করছি, যেগুলো আসে পরীক্ষায়, এর বাইরে থেকে আর আসবে না মনে করি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।